আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। গত রোববার আনসার সদস্যদের বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে, দাবি দাওয়া আদায়ের পদ্ধতিকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, নিঃসন্দেহে এটি অনেক বড় প্রশ্ন হয়ে আছে আমাদের সামনে। অনেকে এটিকে বলছেন ষড়যন্ত্র, কেউ বা আবার বলছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ যে এটি দ্বিতীয় কু করার একটি পরিকল্পনা বা চেষ্টা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। আসলে ভিতরের কাহিনীগুলো কি, ভিতরের বিষয়গুলো কি, তা আমরা একটু আলোচনার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আজকের যে বিষয় নির্ধারণ করেছে তা হচ্ছে আনসার ষড়যন্ত্র। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় ২১ স্টুডিওতে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামিল ডি আহসান বীর প্রতীক, বাংলাদেশ আনসারের সাবেক মহাপরিচালক, এবং অবশ্যই এটুকুও বলে রাখি যে SSF স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক মহাপরিচালক। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। আমি জেনারেল জামিল আপনার কাছে জানতে চাই, প্রথমে যদি একটু ছোট করে বলেন আনসারটা আসলে কী ধরনের ফোর্স, আলোচনার সুবিধার্থে, এবং যারা দর্শক রয়েছেন তারাও নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন অনেককেই করে থাকেন। আনসার একটি ফোর্স, অক্সিলারি ফোর্স বলে এটাকে, সহায়ক ফোর্স, এবং কনস্টিটিউশনালি কতগুলি ফোর্স আছে যারা ডিক্লেয়ার্ড অ্যাজ ডিসিপ্লিন ফোর্স। এটার মধ্যে 3 বাহিনী, পুলিশ, র্যাব, SSF, আনসার। কেন ডিসিপ্লিন ফোর্স? যে এরা তাহলে ইউনিফর্ম পরতে পারে, দে আর অথরাইজড টু ওয়্যার ইউনিফর্ম, তারা অস্ত্র ক্যারি করতে পারে ওপেনলি, এবং কিছু আইনের মাধ্যমে আইন প্রয়োগ করতে পারে। এই অথরিটিতে দেওয়া হচ্ছে ডিসিপ্লিন ফোর্স, ডিক্লেয়ার্ড হতে হবে, এবং এরা ডিক্লেয়ার্ড ডিফেন্সিভ ফোর্স। এটা হচ্ছে একটি সামাজিক ফোর্স। আচ্ছা, এটা অক্সিলারি ফোর্স বা সহায়ক ফোর্স টু আদার ফোর্সেস, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স। তো এদের সাথে কাজ করবে তারা ইন্ডিপেন্ডেন্টলি খুব কমই কাজ করে, এবং এটা তৈরি করা হয়েছে এইভাবে। এবং তাদের একটা মিশন আছে, তাদের রোল আছে, এবং রোলটাই হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি এবং সামাজিক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এগুলি, এবং সরকারকে সহায়ক একটা বাহিনী হিসাবে কাজ করবে, এবং অর্থনৈতিক যেসব কর্মকাণ্ড আছে, যেসব প্রতিষ্ঠান আছে, এদের নিরাপত্তাও দেওয়াতে এদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের তো সেইভাবে যোগ্য করে তুলতে হবে। এটাকেই বলে ক্যাপাবিলিটি, মানে তাদের কি যোগ্যতা আছে, সেই যোগ্যতা করার জন্য তাদেরকে একটা অর্গানাইজেশন করে দিয়েছে, তাদেরকে ইউনিফর্ম দেওয়া আছে, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, তাদের কমান্ড দেওয়া হয়েছে, আইনের কাভার দেওয়া হয়েছে। এর আওতায় থেকেই কিন্তু তারা দায়িত্বগুলি পালন করে। এটা কিন্তু একটা প্রাইভেট সিকিউরিটি ফোর্সের মতন না, এটা বাংলাদেশ গভর্নমেন্টের, সরকারের আইনের মাধ্যমে পরিচালিত হয়। বেতন ভাতাটা কি সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, এটা বেতন ভাতা সরকারের পক্ষ থেকে, এবং আনসার অবশ্যই 2টা পোর্শন আছে। এবং যে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সরকারের মাধ্যমে, আমি জানি যে তারা বেতন ভাতা, দুই ধরনের আনসার আছে, যেটা বললাম, একটা হচ্ছে ব্যাটালিয়ন আর একটা হচ্ছে অঙ্গীভূত ফোর্স, এমবডি। এরা রেগুলার আনসার, প্রাতিষ্ঠানিক, যেরকম আর্মি, নেভি, পুলিশ এরকম আছে, ওইভাবে তারা রিক্রুট হয়, ওইভাবে ট্রেনিং হয়, ওদের রুলস রেগুলেশন আছে কমান্ডে, ওদের বেতন কাঠামোর মাধ্যমে যেভাবে আসে ওইভাবে আসে। ব্যাটালিয়ন সদস্য, ব্যাটালিয়নের মতনই আপনারা যেরকম দেখেছেন আর্মি, নেভি ব্যাটালিয়নগুলি থাকে, ওদের একটা এস্টাবলিশমেন্ট আছে, ওখানে থাকে, কমান্ড আছে। আর একটা যেটা আনসার, যেটা অঙ্গীভূত আনসার বলি, অথবা এমবডিড আনসার বা জেনারেল আনসার, যেটাকে আমরা সব জায়গায় দেখি, এই যে বাসা বাড়ি, বিল্ডিং, ব্যাংক প্রতিষ্ঠান, এবং সরকারি প্রতিষ্ঠানও, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পাসপোর্ট অফিস বা টেলিভিশন, এইসব জায়গাতেও এটা হয় কি, যারা এদেরকে ব্যবহার করবে তারা অ্যাপ্লাই করতে হয় আনসার কর্তৃপক্ষের কাছে। এটা ডিস্ট্রিক্ট লেভেলে হয়। ওরা যখন অ্যাপ্রুভাল পায় যে আমরা 20 জন লাগবে, 30 জন লাগবে, 4 জন লাগবে, ওই প্রতিষ্ঠান এদের টাকাগুলি প্লেস করবে আনসার কর্তৃপক্ষের কাছে, ওখান থেকে ওদের বেতনটা হবে, রেশনটা পায় আনসারের থেকে। এইটা হচ্ছে 2 ধরনের ওদের। আমি একটু আবু রুশদ আপনার কাছে এই প্রশ্ন করি, যে দাবিটি উত্থাপিত, দাবি তো নয়, দাবিগুলো উত্থাপিত হয়েছে, সে দাবিগুলো আসলে কতটা যৌক্তিক? তাদের যে মাঝখানে যে কি প্রথা, এটাকে বলে রেস্ট প্রথা, এটা তুলে নেওয়া এবং জাতীয়করণ, তারা তো বিভিন্ন সময় এই দাবিগুলো উত্থাপন করে আসছে, তারপরেও কতটা যৌক্তিক?
যেটা জেনারেল জামিল ডি হাসান স্যার বললেন, সে তো স্যার এটা ভালো বলতে পারবেন, যিনিও মহাপরিচালক ছিলেন। আমি শুধু এই কথাটাই আসি যে দাবিগুলো যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক বা দাবি যাই হোক, এতদিন দাবিগুলো তারা এগুলো নিয়ে তারা তো এই কাজ করেনি। আজকে যখন বাংলাদেশে একটা ভয়াবহ একটা গণহত্যা পরে আপনার একটা সরকার কেবল বসছে এবং তাদের এতগুলো সমস্যা বাংলাদেশের সামনে, প্রথমে ব্যাংকিং সিস্টেম এলোমেলো হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে চলে গেছে, দুর্নীতির মহোৎসব বসেছিল, তারপরে এইরকম একটা ভয়াবহ বন্যা এসছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন পুরো জাতি, এমনকি এই যে বাচ্চা বাচ্চা ছাত্ররা, আপনার সাধারণ মানুষ, গতকালকে আমি এটাও দেখেছি যে একজন রিক্সাওয়ালা তার সঞ্চয় 22,000 টাকা বন্যা আপনার তহবিলে, ত্রাণের তহবিলে আপনার বগুড়া শহরের ছাত্রদের কাছে দান করছে। সেই অবস্থায় যখন পুরো জাতি আপনার আমাদেরকে মানে একটা ত্রাণ নিয়ে আছে, বন্যায় নিয়ে আছে, তখন কেন এরা এই অবস্থাটা তৈরি করলো? এই দাবিটা তো 2 মাস পরেও দেওয়া যেত। আর কথা হচ্ছে, গত 16 বছর তারা কোথায় ছিল? গত 16 বছর তো তারা দাবি কোনো কিছু দেয় নাই। এখন এদের দাবি যৌক্তিক কিনা যৌক্তিক সেটা আমি দেখব না, আমি দেখব যে তাদের দাবি যদি যৌক্তিকও হয়, প্রচুর মানুষ ভিকটিম হয়েছে, অস্বীকার করার উপায় নাই। প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা পেশায় আপনার সৎ মানুষরা আপনার কোণঠাসা হয়ে পড়েছিল, অসৎরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল। ব্যাংকিং সিস্টেমের কথাই আপনার ধরেন কিভাবে ধ্বংস করা হয়েছে। এখন এই অবস্থায় আনসারদেরকে, এই সাধারণ আনসারদেরকে, এরা ধরেন গ্রামের ছেলে পেলে, এদেরকে এনেছে। প্রশ্নটা হচ্ছে, এদেরকে কারা এখানে নামালো যে তোমাদেরকে এখনই দাবি দেওয়া আদায় করতে হবে? আপনি যদি লক্ষ্য করেন যে আরো কিছু পেশার লোকজন, তারা তো না, হ্যাঁ সেটি বিভিন্ন পেশার শত শত দাবি এখন এই মুহূর্তে এসে জড়ো হচ্ছে। এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে তাদেরকে করা হচ্ছে যে এটা একটা সুযোগ, যে সরকারকে এখন চাপ দিয়ে এই সুযোগে আমরা সব দাবি দেওয়াগুলো আদায় করে নেই। ধরেন ভিকটিম, আমি তো বললাম যে সাংবাদিকদের মধ্যে কি ভিকটিম ছিল না? আমাদের মধ্যে ভিকটিম ছিল না? তার মানে কি এই যে আমাকে এখন লাভ দিয়ে পড়ে এখনই একটা, আমার ধরেন চাকরি ছিল না, একটা জায়গায় যোগ দেওয়ার জন্য আমি জোর করব, সরকারের কাছে দাবি করব, অন্যান্য পেশায় যারা এরকম ছিল তারা দাবি করবে, তাহলে তো আপনি কোনো কিছু ঠিকই করতে পারবেন না। বিষয় যদি আমরা একটু উল্টোভাবে চিন্তা করি যে 16 বছর বা 15 বছর ধরে দাবি জানাতে জানাতে একেবারে বঞ্চিত হওয়ার পর্যায়ে এসে যেহেতু একটি সুযোগ আসছে অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্যই মানুষ অস্থির হয়ে গেছে। অস্থির হওয়া তো কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। আপনাকে সময় দিতে হবে। আপনি কি আগে ব্যাংকিং সিস্টেম ঠিক করবেন? টাকা নাই। আমাদের প্রবাসী ভাইয়েরা আপনার এই প্রথম বৈধ চ্যানেলে প্রচুর টাকা পাঠানো শুরু করেছে। তা আপনার আমদানি অনেক কিছু বন্ধ, আপনারা বিভিন্ন দোকানে যান দেখবেন অনেক কিছু নেই। এগুলো আমদানি শুরু করতে হবে, ব্যাংকিং সিস্টেম ঠিক করতে হবে, আপনার বন্যা ত্রাণ ঠিক করতে হবে, বন্যা ত্রাণ পরবর্তী অবস্থা আছে। আচ্ছা, আপনাকে আরেকটা জাস্ট দেখাই, আপনি যেটা বললেন যেটা এখন হচ্ছে কেন, এই 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 ইটা গতকালকে এসছে, এটা কার? ফেসবুকে উনি পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, সজীব ওয়াজেদ জয়। উনি বলছেন যে পিসফুল আনসারদের, মানে শান্তিপূর্ণ আনসারদের উপরে ছাত্ররা হামলা করেছে। উনি বসে আছেন আমেরিকায়। এটা তো সিগনিফিক্যান্ট। উনি বসে আছেন আমেরিকায়, উনি বাংলাদেশে থাকেন না। ওনার মা বসে আছেন গিয়ে, আর মা আর খালা বসে আছেন গিয়ে ভারতে। ওনার খালার মেয়ে বসে আছে ব্রিটেনে, তারা বিয়েও করেছে ব্রিটিশ নাগরিককে, তাদের সন্তানরাও ব্রিটিশ। জয় সাহেব, ওনার ওয়াইফও আমেরিকান, তার সন্তানরাও আমেরিকান। ওনারা বাংলাদেশ নিয়ে এতই যদি তাদের চিন্তা হয়, তা বাংলাদেশে আসুক, মানুষের পাশে দাঁড়াক, তাদের কথাবার্তা শুনুক। তারা তো একবারও আমরা তাদেরকে দেখিনি যে গণহত্যার বিরুদ্ধে এতগুলো যে মানুষ, ছাত্ররা মারা গেছে, তাদের জন্য শোক প্রকাশ করতে। উনি কেন এইটা দিলেন, এই বিবৃতিটা, মানে এই ফেসবুক পোস্টটা দিলেন যখন এই ঘটনাগুলো ঘটছে ওইখানে, যখন ছাত্ররা গিয়েছে? এবং ছাত্রদের মধ্যে আপনি জানেন যে হাসনাত, যে নাম, আবুল হাসনাত, ওর অবস্থা আমি আজকে সকাল পর্যন্ত যতটুকু খবর নিয়েছি সিএমএইচে আছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই ছেলেটাকে এই অবস্থার মধ্যে আনসাররা মানে হামলা করেছে। তো প্রশ্নটা হচ্ছে, এদেরকে নাড়াচ্ছেটাকে? কেউ না কেউ তো নাড়াচ্ছে। তা নাহলে যদি দায়িত্বশীল কর্মকর্তারা থাকতো, তাহলে তারা কি বলতো যে তোমরা এখন এই অবস্থায় দেশের এই জিনিসগুলো করতে যেও না, একটু সময় নাও, তোমাদের দাবি দেওয়াগুলো আমরা সরকারের কাছে সময় মতো পেশ করব। এবং তখন এমন না যে ডক্টর ইউনূসের এই সরকার এগুলি মেনে নিতে হয়তো অস্বীকার করবেন, 10টা দাবির মধ্যে হয়তো 7টা মেনে নিতেন। আর সেদিন মেনেও নিয়েছিল। তারপরে প্রতিনিধিরা বললেন আনসারদের যারা প্রতিনিধি ছিলেন যে হ্যাঁ মেনে নিচ্ছি, কিন্তু বাইরে যারা ছিলেন তারা বললেন যে মানি না। তার মানেটা কি? এবং তাদের আনসারদের মধ্যে কয়েকজন আবার পরে বলেছে তাদের কাছে SMS আসছিল যে না, এখনই তোমরা ওখানে থাকো, দাবি দেওয়া মানার এখনই সময়, মানে ঘাড়ে ধরে তুমি দাবিটা আদায় করো। তো এটা এই মুহূর্তে আমার কথা হচ্ছে, এরা যাই হোক, এদের দাবি যাই হোক। এবং আরেকটা বড় কথা দেখেন, ওই সময় তারা যে ঘেরাও করে রেখেছিল, আপনার জাতিসংঘের যে টিমটা এসছে না, তারা কিন্তু সচিবালয়ে আটকা পড়েছিল।
জাতিসংঘের টিমগুলো যখন আসা শুরু করেছে বাংলাদেশে তখন থেকে দেখেন, এবং জাতিসংঘের আরেকজন প্রধান যে সমন্বয়ক তিনি আসছেন 30 তারিখে। আপনি ঠিক সময়টা দেখেন, একই সময়ে পল্লী বিদ্যুৎ সমিতির এই যে কত আছে 45,000 না কত, তারা আপনার আমরা এই বিষয়ে আসবো যে নাড়ানো কিংবা ষড়যন্ত্র কোথায় কি হচ্ছে। জেনারেল জামিল হাসান, যৌক্তিক কথা বলছিলাম যে তাদের যে দাবি দেওয়া সেগুলো আসলে কতখানি যৌক্তিক? না, যৌক্তিকতা তো ওভার দ্য পিরিয়ড এর উপরে যৌক্তিকতা আসে। যখন আনসার তৈরি হয়েছে 1947 সালে একটা সামাজিক সেবামূলক একটা বাহিনী হিসাবে, সেইটাকে জেনারেল জিয়া 76 সালে উনি টেক ওভার করার পরে এটাকে একটা বড় আকারে আনসারের অর্গানাইজেশন করলেন, এবং ইট ইজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। তখনকার দিনে আর্মি খুব ছোট ছিল, তো আর্মিকে তো আর হঠাৎ করে বড় করা যায় না। এটা একটা সামাজিক ফোর্স হিসাবে উনি তৈরি করলেন, একটা অর্থনৈতিক ফোর্স, একটা সামাজিক ফোর্স, এবং এদেরকেও একটা প্রশিক্ষিত ট্রেনিং দিয়ে একটা ডিসিপ্লিন ফোর্স থাকলো। ফোর্স মাল্টিপ্লাই, আমাদের যে আর্মি ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, এটাকে প্রয়োজনে বা যুদ্ধের সময় বা রাষ্ট্রীয় প্রয়োজনে এরাই এসে এই ফোর্সটাকে বড় করবে। হ্যাঁ, ওরা যে সেকেন্ড লাইন থার্ড লাইন যেতে পারে। তো সেখানে এই এত বছরে তো এই আনসারে অনেকভাবে সংগঠিত হয়েছে, অনেক সুসংগঠিত হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে, আরও সংগঠনটা আরও সুন্দরভাবে গঠিত হয়েছে। তো এইগুলি যখন হয়েছে, এই যৌক্তিকতা তো প্রথম দিন থেকে হয়নি। হ্যাঁ, যৌক্তিকতা হচ্ছে, সরকারের সাথে আলোচনা আছে, বিভিন্ন কমিটি হয়েছে, তারা যেটা মনে করেছে ওটা ওই আনসারকে দিয়েছে। তো এদেরও যদি যৌক্তিক হয়ে থাকে, বাট দিস ইজ নট দ্য ওয়ে। এটা তো কোনো একটা ফুটবল খেলার ক্লাব না, এইটা ডিসিপ্লিন ফোর্স। আমি আগেই বললাম যে কনস্টিটিউশনই ফর্ম ডিসিপ্লিন ফোর্স। এটা ইউনিফর্ম পরে তাদের ট্রেনিং করানো হচ্ছে, একটা রুলস রেগুলেশন হচ্ছে। এটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি না। ইউনিফর্ম পরে কি তারা এই ধরনের আন্দোলনে নামতে পারে? নট অনলি আনসার বাহিনী, যে কোনো বাহিনী কি ইউনিফর্ম পরে নামতে পারে আন্দোলনে? এটা কোনো মতে অ্যাকসেপ্টেড না। এটা আপনারা জানেন, আনসারে আগে একবার হয়েছিল 93 সালে, ওইভাবে এটা সখীপুরে আর হেডকোয়ার্টার যে খিলগাতে আছে ওখানে ওরকম বিদ্রোহ করেছে তাদের দাবি দেওয়া নিয়ে। মানে ওটাকে যাই হোক আইনগতভাবে ওটাকে পরে কন্ট্রোল করা হয়েছে। তো তাদের যদি কিছু থাকে, তো তারা তো তাদের কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষের মাধ্যমে তারা প্লেস করবে। এটা তো রাস্তাঘাটে ফেরিয়ালার মতন ঘুরে না, তাদের একটা সুন্দর সংগঠন। দাবি কি এই প্রথম? দাবি তো তাদের ছিল সরকারের কাছে তুলে ধরা, যে সরকারই হোক। এটা কি প্রথম না? এর আগেও তারা তুলেছে? দাবি বলবো না, এদের চাওয়া হতে পারে যে আমাদের এইটা দিলে সুবিধা হয়, আমাদের ওইটা দিলে সুবিধা থাকতে পারে। তো এইটা কি, ইট ইজ নট দ্য ওয়ে। প্রথমত ডিসিপ্লিন দেখেন, সব ইউনিফর্ম পরে আসছে, এবং আমি যেটা জানলাম যে 10,000 আসছে, তার মানে তারা বাংলাদেশ থেকে এদেরকে কমিউনিকেট করে নিয়ে আসা হচ্ছে। তার মানে দেয়ার ওয়াজ এ কন্ট্রোলিং কোনো একটা বডি ছিল, এবং এইভাবে কেউ নিয়ে সেক্রেটারিয়েটে অন্য কোনো কেউ বোধহয় এরকম সাহস করবে না সেক্রেটারি। হ্যাঁ, এর আগে স্টুডেন্টরা করেছে ওই যে পরীক্ষা বাতিলের, এটাও ঠিক না আমি বলবো এইভাবে করা, কিন্তু সেটা থেকে হয়তো উদ্বুদ্ধ হয়েছে, এটা হতে পারে, এবং ওই অজুহাত দিয়ে তারাও হয়েছে। তো তারা তো হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স, তাদের কমান্ড কন্ট্রোল কিচ্ছু নাই, চলে আসলো এইভাবে, এবং তারা এইভাবে ঘেরাও করে দাবি দেওয়া আদায় করা। এবং তারপরে আমি বলবো যে সরকার অনেক লিনিয়েন্ট হতে তাদের সাথে ডিল করছিল। আমি নিজেই পছন্দ করছিলাম না যে এরকমভাবে এত সহজভাবে মেনে নিচ্ছে কেন। তারা বলছে যে তোমাদের এটা দেখা হলো, এগুলি মানলাম, আর কিছু আছে একটা কমিটি করে দেব, 7 দিন টাইম নিয়েছে, ওরা যেভাবে সুপারিশ করবে, হ্যাঁ তোমাদের সাথেও আমরা কথা বলবো, ওদের যে প্রতিনিধি আছে। তো সেটুকু না করে, সহ্য না করে এরা যেভাবে মানে একদম সন্ত্রাসের মতন একদম মারদাঙ্গা টাইপ হয়ে আক্রমণগুলি করলো, এ তো অ্যাকসেপ্টেড না। এর জন্যে তাকে তো একদম শেখানোই হয়েছে, তুমি এইটা করতে পারবে না, এটা করতে পারবে না, বিকজ তুমি ইউনিফর্ম পরেছো, তুমি সরকারের এই আইনের আওতায় আছো। তো সেই আওতায় যদি, সেই আইনে যদি ব্যত্যয় হয়, সে বিয়ার করবে তার যে ফলশ্রুতি হবে। এটা নিয়ে কারো করুণা করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা বুঝে শুনে করেছে, এবং এটা তার ফল ভোগ করতে হবে। আবরুজ, যে এই বিষয়টি এতক্ষণে অবশ্যই বেরিয়ে এলো যে কোনো না কোনো কলকাঠি নাড়া হচ্ছে পিছন থেকে, বা এতটুকু আলোচনা যদি বেরিয়ে এলো যে 7 দিন মাত্র সময় নেওয়া হয়েছিল, 7 দিন অপেক্ষা করতে পারলো না, ইউনিফর্ম পরে তারা রাজপথে নামলো, সচিবালয় ঘেরাও করলো, সচিবালয়ের ভিতরে 7 উপদেষ্টাকে জিম্মি করে রাখলো। এই সব কিছুর মধ্য দিয়ে এখন যেই বিষয়টি আপনি ইঙ্গিত করতে চাচ্ছিলেন প্রাথমিকভাবে, বা সরাসরি উপদেষ্টাদের কারো কারো মুখ থেকে চলে এসেছে যে এটি নিশ্চয়ই ষড়যন্ত্র এবং একটা করা পরিকল্পনা, আমরা কি এরকম কোনো মতামত ব্যক্ত করতে পারি কিনা, বা আপনি কি বলবেন? অবশ্যই পারি।
দেখেন এই আনসারদের যে সমস্ত দাবি দেওয়া ছিল, তাদের মধ্যে একটা দাবি লক্ষ্য করেন যে তাদের যখন তারা আনসারে ঢুকেছে যে তাদেরকে নাকি পয়সা দিয়ে ঢুকতে হয়েছে, মানে অনেক টাকা দিয়ে ঢুকতে হয়েছে, এবং এটা মানে ওপেন সিক্রেট আর কি। আনসারের যেই অফিসাররা ধরেন পরিচালক পদে ছিল, ঢাকা রেঞ্জের এইটা অমুক তমুক ডেপুটি ডিরেক্টর, একটা চক্র তৈরি করেছিল। আপনার এই যে সদ্য বদলিকৃত যে আনসারের ডিজি, মানে এর আগে যে আনসারের ডিজি ছিল, তার ভাই ছিলেন আওয়ামী লীগের একজন এমপি। তারা একদম এখানে যতটুকু আমি খবর নিয়েছি যে ব্যবসা বাণিজ্যের এবং এই সাধারণ আনসারদের কাছ থেকে টাকা নেওয়ার একটা মৎসব বইয়ে দিয়েছিল। আপনি যদি বিমানবন্দরে আনসার থাকতো, আপনি লক্ষ্য করে থাকেন, পাসপোর্ট অফিসে থাকতো, স্যার এটা বলেছেন, আরও অনেক জায়গায় থাকতো। পাসপোর্ট অফিসে গেলে এই আনসারদের যা শুধু অনেক সিরিয়াল করার জন্য আনসাররা টাকা নিত। এই টাকাগুলো কোথায় যেত? শুধু কি ওই আনসাররা পেত? তাদের এই বড় কর্তারাও এই সমস্ত কিছুর একটা চক্র বানিয়ে নিয়েছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডার, ব্যবসা বাণিজ্যের নাম করে আপনার এরা এই জায়গায় একটা প্রশ্ন না করে পারছি না, এটা কি শুধু আনসারদের দোষ দিব নাকি সে পাসপোর্ট অফিসে তো অন্যান্য বাহিনীর লোকেরা থাকে, সিভিল কর্মকর্তারা থাকে, আমরা জানি এই টাকাটা সব জায়গায় ভাগ যায়। সেটা তো আছেই, মানে ওইটা অন্য বিষয় যে সবাই ভাগ পাচ্ছে, এরকম একটা চক্র সব জায়গাতেই বাংলাদেশে তৈরি হয়েছিল। কথাটা হচ্ছে যে এখন তাদের আসলে এই কর্মকর্তারা অনেক, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, গত কয়েকদিনে পোস্টিং করা হয়েছে, তাদেরকে হয়তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাদের দুর্নীতির তদন্ত হবে। সুতরাং তারাও এটার ভিতর থেকে এদেরকে করছে যে তোমরা যাও, এখন তোমাদের দাবি দেওয়া আদায় করো, তারা তাদেরকে উস্কাচ্ছে। এখন এই যে আনসার, সাধারণ আনসার যে সদস্যগুলো, অঙ্গীভূত আনসার, এরা হয়তো এত কিছু বোঝেও না, বা এরা কিন্তু আগে একটা চার্মেও ছিল। যেমন ধরেন বিমানবন্দরে আমি নিজে এটা আমার সামনে দেখেছি যে আমি লাইনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকানোর জন্য, আনসার সদস্য এসে এক একজনকে বলতেছে 50 টাকা করে দেন, সামনে নিয়ে যাবো, আগে ঢুকিয়ে দিব। তার মানে এটা পরিচিত দৃশ্য, আমার সামনে ঘটেছে। তো এখন এই যে জিনিসগুলো, এই টাকাগুলো তো তারা একটা সেন্ট্রালি নিয়ে তারপরে তারা তাদের মৌজফুর্তি করে, তাদের আরামায়েশ করে, তারা বিভিন্ন সম্পদ তৈরি করে, এগুলা করে। এখন এই পুরো এগুলো হচ্ছে একটা চক্র। কিন্তু জিনিস যেটা ব্যাপার দেখা দরকার যে সচিবালয়ে তাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার পরে এবং সময় দেওয়ার পরেও তারা এই সময় করছে কেন? আমরা একটা পোশাকধারী বাহিনী বা ইউনিফর্ম বাহিনীর কাছ থেকে কি আশা করি? যে রাস্তার একজন ধরেন ফুটপাতের হকারের চেয়ে তাদের কাছ থেকে আমরা দায়িত্ববোধ বেশি আশা করি? অবশ্যই আশা করি তো যে তারা দায়িত্ববোধের পরিচয় দিবেন। দেশের এই অবস্থায় যখন বন্যায় আমাদের পুরো দেশটা ডুবছে, যে গতকালকেও ফারাক্কাবাদের অনেক কিছু ছেড়ে দিয়েছে, আপনার উত্তরবঙ্গ তলিয়ে যাবে, তো তখন এদের এই অবস্থা কেন? যেখানে সেনাবাহিনীর কর্নেলরা, ব্রিগেডিয়াররা, ক্যাপ্টেনরা, সৈনিকরা কোমর সমান পানিতে ডুবে, এমনকি আমি ছবি দেখেছি যে একজন লেফটেন্যান্ট কর্নেল সিও, কমান্ডিং অফিসার, সে নিজে ত্রাণের ব্যাগ টানছে। তার মানে আর্মিরা করছে। বিজিবিও কালকে দেখবেন আপনার কোন কোন জায়গায় হেলিকপ্টার নিয়ে গেছে, তারা পানির মধ্যে নিয়ে ত্রাণ বিতরণ করতেছে। পুলিশ পর্যন্ত, যেই পুলিশ কয়েকদিন আগেও আপনার বিশৃঙ্খল অবস্থায় ছিল, তারা তাদের মানে পানিতে নেমে ত্রাণ দিচ্ছে, ত্রাণ সহায়তা করছে। আনসারের কি হলো? এরা এই বাহিনীটাকে যে তৈরি করা হয়েছিল, যেটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে, যে আমাদের দেশের অত সম্পদ ছিল না এক সময়, সুতরাং আমরা আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বা বিজিবিকে সহায়তা করতে যদি প্রয়োজন হয় আমরা এদেরকে কাজে লাগাবো। তো এদেরকে তো আপনার এই দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হতো। এখন অন্যান্য বাহিনী দিচ্ছে, এরা এই সময়টা কেন বেছে নিল? আপনি আমাকে শুধু এইটুক বলেন যে তারা সারা দিন এখানে আছে, তারপরে ছাত্ররা গেছে, ছাত্রদেরকে তারা পিটিয়েছে। আবার এইখানে আরেকজন এই মানে বিবৃতি দিচ্ছে ফেসবুক দিয়ে। আপনি এগুলো মিলান, কেন এই সময় করা হচ্ছে? আপনি কি সময় দিতে হবে না? আপনি যদি দাবি দেওয়া যৌক্তিকও হয়, আপনাকে তো এই দেশের এই অবস্থায় ধরেন টাকা নাই, আপনি কি বলবেন যে আপনিও সাংবাদিক আমিও সাংবাদিক, ধরেন আমাদের ওয়েস্ট বোর্ড অনুযায়ী আমাদের চাহিদা আছে, বেতন বাড়ানোর চাহিদা আমাদের অনেক, এখন কি এই চাহিদাটা করা আমাদের প্রতি আমাদের কি উচিত হবে? আমরা তো করিনি, আমরা করছিও না। তাহলে এরা কেন একটা ইউনিফর্ম বাহিনী হয়ে করছে? প্রশ্নটা সেই জায়গায়। জেনারেল জামিল হোসেন, ষড়যন্ত্রের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে ঠিক প্লেন অ্যান্ড সিম্পল মনে হচ্ছে না। প্রথমত এই টাইমে এটা করা, মানবিকতার দিক থেকেও তো এটা করা উচিত হয়নি তাদের। আর আমার কথা হচ্ছে, ওরা রাস্তার ফুটপাতের হকার না, ওরা ডিসিপ্লিন ফোর্সের ইউনিফর্ম পরে এরা যে এতজন আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তার কমিউনিকেট করা হয়েছে, আসতে বলা হয়েছে, অনেকে হয়তো ডিউটি ছেড়ে আসছে, এবং সেক্রেটারিয়েট, দ্য সিট অফ দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, আনহার্ড অফ, এইখানে এসে তারা এই কাণ্ডটা যেটা করলো, এই ঘেরাও করা বা ফোর্স করা, তো এটা তো এই সময় এক্সপেক্টেড না। কেউ নিশ্চয় তাদেরকে সে সাহস দিয়েছে। এখন যখন এই টিভিতে একটু দেখি বা ওদের চেহারা যখন দেখি কোর্টে,
ওই লিডার টিডার গোছের যারা আছে খুব চেহারাটা খুব দুরবস্থা দেখা যাচ্ছে, কিন্তু যখন আসছে তখন কিন্তু একদম সব জ্বালাময়ী এক একটা চেহারা নিয়ে আসছে। নিশ্চয় তাদের ব্যাকআপ কেউ দিয়েছে, কেউ তাদের বলেছে, এবার ডাইরেকশন না দিলে ওই লেভেলের লিডারশিপের মাথায় এই ধরনের চিন্তা আসার কথা না। মানে কি করতে চাইতো তারা, মানে প্ল্যানিংটা কেমন ছিল, একটা সিনারিও কি আঁকতে পেরেছেন চোখের সামনে? একটা হতে পারে, এটা একটা অজুহাত, দাবি দেওয়া একটা অজুহাত। এই অজুহাতে ধরেন এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো হয়েছে, পুলিশে এই সময় এখনো এফেক্টিভ না, পুলিশ না থাকাতেই কিন্তু তারা এটা করতে পেরেছে। আমার সাথে এখন তর্ক হয়েছে যে স্টুডেন্টদের এইভাবে যাওয়া কি ঠিক হয়েছে, স্টুডেন্টদের ব্যবহার করা ঠিক হয়েছে, এটা ব্যবহারের কোশ্চেন না। এই স্টুডেন্টরাই কিন্তু আজকে একটা বিজয় সংগঠিত করেছে, এবং সেটা বিজয় যদি হাত থেকে বেরিয়ে যেতে থাকে তারাই তো এগিয়ে আসবে, এবং আসতে হয়েছে তাদের, বিকজ ওই পুলিশ ওয়াজ নট ভেরি এফেক্টিভ। আর্মি আসছে আর একটু পরে, আসতে তো একটু টাইম লাগে। এই ছাত্ররা যদি না যেত আজকে ওখানে র্যানস্যাক করে দিতে হয়তো তারা। কিন্তু একটা হচ্ছে এই আমাদের উপদেষ্টা পরিষদ যে আছে তাদের কাজে ব্যাঘাত, দ্বিতীয় হচ্ছে একটা ধরেন বিশ্বে এই আমাদের এই সরকার বা এখনকার অবস্থান সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা হতো, এবং তারা যেটা চাইছিল যে ললেসনেস এবং সব কিছুর মধ্যে একটা ক্ষতি যাতে হয়। তা আমার মনে হয় এটা না হলে 10,000 আনসার এট এ টাইম আসলো বিভিন্ন জায়গা থেকে, অল ইউনিফর্ম পরে। অনেকে তো বলছেন যে না, তারা 15 দিন ধরে আন্দোলন করছে, ধাপে 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 ধাপে, যেটা আবু রুশদ বলছেন তাই বলে এখন কেন 15 দিন হোক আর 20 দিন হোক, এই সরকারের সময়ই তো। এই সরকারের সময় আরেকটা হচ্ছে যখন অলরেডি দেশ একটা বন্যা কবলিত, এবং আমার বুকটা আনন্দে ফেটে যাচ্ছে যে আমি যেন 71-এর কিছুটা অংশ দেখতে পাচ্ছি। হোল নেশন ইজ ইউনাইটেড, এই যে 71 হয়ে গেছে এই বন্যা ট্যাকেল করার জন্য, আমি খুব গর্ববোধ করছি যে এই ধরনের, এই যে কিছুদিন আগে বলেছিল যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে, এই মাইনরিটি তো এসে গেছে এর মধ্যে। একটা সুন্দর একাত্মবোধ আমরা দেখতে পাচ্ছি, যেখানে তাদের বরঞ্চ আশা উচিত ছিল যে আমরা ওদের সাহায্য করব, সেখানে এই টাইমে জিম্মি করা, এবং এটা সুস্থ মস্তিষ্কের লোকের এটা করার কথা না। জি, সাংবাদিক আবু রুশদ, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে কি হতে পারত? ছাত্ররা এসেছে, তারা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এটি না হলে আসলে তাদের প্ল্যানিংটা কি ধরনের বাস্তবায়ন করতে, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে, দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমরা আলোচনা করছি আনসার ষড়যন্ত্র আসলে কি পর্যায়ে ছিল বা আদৌ ছিল কিনা, এই বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনা রয়েছেন সাবেক মেজর জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক, এবং রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। আবু রুশদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে কোনো একভাবে তো ঠেকানো গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা গেছে, তারা আসলে কি করত? উপদেষ্টাদের অবরুদ্ধ করে রেখেছিল, আমরা দেখেছি, এক প্রকার জিম্মি করে রেখেছিল, কিন্তু শেষটা যদি এরকম ভালো ভালো না হতো, কোন ধরনের সিনারিও আমাদেরকে দেখতে হতো? যারা এটা পরিকল্পনা করেছে, যারা এই ধরেন সাধারণ এই আনসারগুলোকে, এদের মাথায় তো অত বুদ্ধি নেই, এদেরকে কেউ চালিয়েছে। তাদের মানে লক্ষ্যটাই ছিল যে তারা জানতো যে এখন তো পুলিশ এরকমভাবে আসতে পারবে না, একসময় হয়তো আর্মি আসবে, আর্মির সাথে সামনাসামনি করিয়ে দাও, এটা একটা মানে খারাপ ব্যাপার। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ছাত্ররা আসতে পারে, ছাত্ররা আসলে মারামারি করলে দুই পক্ষে আহত হবে, এটাকে আমরা তারা ক্যাশ করবে, এবং তারা ক্যাশ করার চেষ্টাও করেছে জিনিসগুলো। তা নাহলে ওই বিবৃতি তখন জয় সাহেব একই সময় দিত না যে পিসফুল আনসার। তো ওনাদের সময় পিসফুল আনসার কি করেছেন আপনি আমাকে বলেন। আপনি এইখানে আমার কাছে এই আনসারদের, দুর্নীতিবাজ যে সিনিয়র অফিসারদের, তাদের তালিকা আছে, যারা যারা এটা করে, আমি এটা কোনো জায়গা থেকে পেয়েছি। এদের বেশিরভাগ আপনার চরম দুর্নীতিবাজ, তাদের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন রাত্রেবেলায় প্রজ্ঞাপন জারি করে অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, এখনো 2-1 আছে। এরা হচ্ছে তাদের ব্রেন চাইল্ড, তা নাহলে এরা বুদ্ধি দিবে কে? সব সময় দেখেন সাধারণ সৈনিক বা এদেরকে বুদ্ধি দিবে দেওয়ার জন্য আরো উপরের জিনিস থাকতে হবে, যারা অফিসার বা এই ধরনের কিছু। আর যে আনসারের যে ডিজি এখন আছেন, সে কেবল জয়েন করেছেন। এই মেজর জেনারেল উনি
ধরেন জয়েন করে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আনসারকে পেয়েছেন, তারপরে উনি ঠিকঠাক করবেন, ওনাকেও তো সময় দেওয়া দরকার ছিল এবং মানে একটা অন্যান্য, কিন্তু ওনাকেও কি সময়টা দেওয়া হয়নি। এখন ওই দিন যদি এই অবস্থাগুলো আরও অ্যাগ্রাভেট করতো, ধরেন ওখানে যদি কোনো হতাহতের ঘটনা ঘটতো, একটা ছাত্র মারা যেত, হ্যাঁ, বা একটা আনসার মারা যেত, তো এটাকে মানে আপনি ক্যাশ করাটা তো খুবই সহজ। আপনি এটাকে নিয়ে বলবে এই যে দেখো দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, এরকম চলছে, এই সরকার একটা অমানবিক সরকার। এখন বারবার বলছি যে কি ধরনের ভয়াবহ পরিস্থিতির পরে এই অবস্থায় আমরা এসেছি। এখনো আমরা আপনার কোনো বিষয় নিয়ে এখনো শিওর না যে ব্যাংকগুলো কবে থেকে ভালোভাবে কাজ করবে, কবে আমাদের জিনিসপত্রের দাম কমবে। আমাদের বন্যা হওয়ার জন্য যাও জিনিসপত্রের দাম কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, চাঁদাবাজি কিছু বন্ধ হওয়ার, এটা হয়তো আরো কমবে না, আরো বাড়বে, মানে বন্যার জন্য এতগুলো মানুষকে আবার পুনর্বাসন করতে হবে। বারবার কথাটা আসতেছে যে এদেরকে ওরা নামাচ্ছে, যে স্যার যেটা বলছেন যে 10,000 আনসার একসাথে জড়ো করা যা তা ব্যাপার না, এক ডিভিশনের মতো এতগুলো আনসারকে একসাথে জড়ো করছে কেন ওই জায়গায়? এবং মানে আমাদের মানে দেশের হার্ট কোথায়? প্রশাসনের হার্ট হচ্ছে গিয়া সচিবালয়, এবং ওইখানে তখন জাতিসংঘের ওই মানে যারা এসছেন তারা ছিলেন। তাদের মানে কি যে এটা একটা ইন্টারন্যাশনালাইজ করারও একটা পরিকল্পনা ছিল। তা তারা কি আইডিয়া নিয়ে গেলেন? তারা হয়তো যেটা মানে বিগত সরকার করেছে তাদের বিরুদ্ধেই আইডিয়াটা নিয়ে গেল। তারা এই আনসারের এই কাজ করে কিন্তু লাভ হয় নাই। তারা যে কু করার এটা চেষ্টা করেছে, এর আগে তো জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে। আপনি ধরেন আরো অনেক কিছু দিয়া কর, তারা মনে করছে যে এভাবে করলেই একটার পর একটা করলে এরা পাগল হয়ে যাবে, প্রশাসন পাগল হয়ে যাবে, তারপর হয়তো আরো অন্যান্য জায়গায় আমরা পেনিট্রেট করব, সুতরাং এদের একটা পতন হবে, তখন আমরা এসে আবার জেগে বসবো, বিদেশ থেকে এসে বা আমাদের ইয়েতে জেগে বসবো। আমি একটা কথা বলে দিতে চাই যে বাংলাদেশের সকল মানুষ যেভাবে এই গণহত্যাকারীদেরকে প্রতিহত করেছে, কখনো তাদের এই স্বপ্ন সফল হবে না। আর যে প্রতিবেশী দেশের আশায় তারা বসে বসে এই সমস্ত কিছু করছে যে সেখান থেকে মনে হয় সহায়তা আসবে। আপনি এই যে ছাত্রলীগের যে একজন পান্ডা ছিল, কি পান্না নাম, ইসাক আলী খান পান্না, আমরা তো মানে সাংবাদিকতা করতে গিয়ে এদেরকে দেখেছি এরা কি বরণ এক একজন স্টলওয়ার্ড ছিল। আপনি সে কিভাবে ভারতে মানে পালাতে গিয়ে কিভাবে সে মারা গেছে। আপনার দৈনিক কালবেলায় কি রিপোর্ট এসছে যে বিএসএফ গুলি করেছে। এদের নিশ্চিত থাকা দরকার ভারত এদেরকে নিবে না, ওই দেশ থেকে এরা সহায়তা পাবে না, কিন্তু এরা ওই আশার এদিকে তাদের নেতা নেত্রীরা বসে আছে, যারা ধরেন মানে এই ফ্যামিলির তাপস কিন্তু ঠিকই দেশের বাইরে বসে আছে। আপনার এই শেখ হাসিনাও বসে আছে, শেখ রেহানা বসে আছে, শেখ রেহানার মেয়ে বসে আছে, জয় সাহেব বসে আছে, সব দেশের বাইরে। আর এখানে সাধারণ আওয়ামী লীগ এই সমস্ত তারা কিন্তু মানে আপনার বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। আর এই দুর্নীতিবাজ কর্মকর্তারা এই লোকগুলোকে কাজে লাগাচ্ছে, মনে করতেছে যে কিছু একটা হবে, কিছু একটা করা যাবে, কিন্তু এরা বুঝতেছে না এরা এটা করছে কেন। তাদের যে এত সম্পদ তারা যে এতদিনে মানে আহরণ করেছে। আমি অনেক আনসারের অফিসারকে চিনি, অনেক রিটায়ার্ডদেরকেও চিনি এই সরকারের সময়, যারা মানে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তারা ভয়ে আছে যে আলটিমেটলি তো আমি ধরা খাবো, সুতরাং এইভাবে যদি কিছু করা যায়। এরা সাধারণ আনসারদের জীবনের উপর দিয়ে বা তাদের উপর দিয়ে তাদের স্বার্থটা রক্ষা করতে চায়। কিন্তু আমি এদেরকে বলতে চাই বা এই সাধারণ আনসারদের কাছেও বলতে চাই যে যারা এদেরকে নাচাচ্ছে তারা কিন্তু অন্য জায়গায় বসে আছে, তাদের কিন্তু ক্ষতি হচ্ছে না। মিস্টার জয়ের কোনো ক্ষতি হচ্ছে না, উনি আমেরিকার মতো একটা গণতান্ত্রিক দেশে বসে আরামায়েশে ঠিকই আছেন, আর এখানে মাঝে মাঝে বিবৃতি দিচ্ছেন। জেনারেল জামিল হাসান, আমি একটু জানার চেষ্টা করছি, মানে ভিতরে খবরগুলো একটু নেওয়ার চেষ্টা করছি সেটি অডিয়েন্সের সাথে। ধরে নিলাম যে আরও কিছু ঘটতে পারতো, তাদেরকে অবরুদ্ধ করে রাখতো, আন্তর্জাতিক বিশ্বে একটি মেসেজ যেত, মানে একটা ভয়াবহ মেসেজ যেত, কিন্তু সরকারের পতনটা কীভাবে হতো যদি কুয়ের কথাই আমরা ধরি? তারা হয়তো আশা করছে গত 15 বছর ধরে যে একটা সিস্টেম গড়ে তুলেছিল। আমরা এখন আস্তে আস্তে জানতে পারছি, আমি নিজেও জানছি, এখন জেনে আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে প্রত্যেকটা সিস্টেম, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা সিস্টেম, নীতি নৈতিকতা কিভাবে অবক্ষয় হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে। হয়তো বিভিন্ন জায়গায় তাদের। আপনি একটু আনসারের কাহিনীটা একটু বলুন, যে আপনি তো একটা ভেতর থেকে দেখেছেন এবং উপর থেকে দেখেছেন, যেহেতু ডিজি পদে ছিলেন। এই আনসারটিকেই গত 15 বছর মানে কিভাবে ইউজ করা হয়েছে? একটা হচ্ছে এই আনসারকে অর্গানাইজ করা হয়েছে, দিনের পর দিন আরও সুসংগঠিত করা হয়েছে। ধরেন বাহিনী বাড়ানো হয়েছে, তাদের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, তারপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত করা আছে। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি যে বাহিনীটা করছেন তার যে রোল এবং রোলটা থাকে, যে দায়িত্ব এবং সেই দায়িত্বটা পালনের যে সক্ষমতা,
সেইটা করতে গিয়ে আপনি যদি ওভারডু করে ফেলেন, ধরেন যে অস্ত্র তার দরকার, যে দায়িত্ব মানে তার থেকে বেশি অস্ত্র দিয়ে দিলেন, মারণাস্ত্র বেশি দিলেন, আরো পাওয়ারফুল দিলেন, এদেরকেও কি পুলিশের মতো একইভাবে এই কাজ করা যেটা পুলিশকে আপনারা দেখলে একটা দানবীয় শক্তি বানিয়ে ছেড়েছিল, এবং তারা যেভাবে ইউজ করলো অস্ত্র শস্ত্র ইকুইপমেন্ট, পুলিশের যে দায়িত্ব তার সাথে তাদের এই ইকুইপমেন্ট ম্যাচ করে না। সবসময় এই যখন জননিরাপত্তার জন্য এই ফোর্সগুলি ব্যবহার করে, একটা নীতিমালা আছে সব দেশে, ইউজ অফ মিনিমাম ফোর্স সবসময়, মানে আপনি যেখানে লাঠি দিয়ে পাবেন এখানে আপনি বন্দুক ব্যবহার করবেন না, যেখানে বন্দুক দিয়ে পারবেন সেখানে কামান ব্যবহার করবেন, এটা একটা প্রিন্সিপাল। এখানে পুলিশ নিরস্ত্র জনগণের উপরে তারা মারণাস্ত্র, যেটা আর্মির কাছে থাকে, 7.62 চাইনিজ রাইফেল, SMG এগুলি দিয়ে গুলি করছে। তো এগুলি করতে করতে প্রত্যেক সোলজার, একটা সোলজারের ইনস্টিংক্ট গ্রো করে, সোলজারের সাইকোলজি একটা গ্রো করে। তা আপনি আপনাকে যখন ফোর্সটা বেশি করে তাকে ওর মধ্যে পরিচালিত করবেন, তার মধ্যে কিন্তু তখন ওই র্যাশনালিটি আর থাকে না, এবং সে কিন্তু তখন মোর অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখানে এইটা হয়েছে, যে রিক্রুটমেন্টটা হয়েছে, এটা সব জায়গায় আমরা শুনছি যে রিক্রুটমেন্ট বেছে বেছে একটা দলীয় রিক্রুটমেন্ট করা হচ্ছে, এলাকা ভিত্তিক করা হচ্ছে। আমরা যতটুকু শুনেছি যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ছড়িয়েছে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা বলা হয়েছে যে গত 15 বছরে 42,000 অঙ্গীভূত সদস্যকে অঙ্গীভূত করা হয়েছে, এর মধ্যে 29,000 সব গোপালগঞ্জের। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পেয়েছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে অধিকাংশ গোপালগঞ্জের এবং আওয়ামী লীগ মনোভাবাপন্ন। এর সত্যতা কতখানি? এটা হতে পারে, এই সংখ্যা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এখন আমি আনসারের সাথে আজকেও কথা বলে আসছি, আনসার হেডকোয়ার্টারে ওদের অটোমেশন করেছে, ডাটাবেস করেছে, এই ডাটাবেসে পাওয়া যাবে, তাদের তথ্য চাইলেই দেওয়া যাবে। এখন তথ্য দিবে কি দিবে না সেটা অন্য কথা, কারণ প্রত্যেকটা যখন রিক্রুটমেন্ট হয়েছে জেলা ভিত্তিক করে, আপনারা জানেন সব জায়গায়, তো জেলা এবং প্রত্যেক জেলা ওই যে MP বা নেতা যারা আছে তাদেরকে একটা কোটা টাইপ দিয়ে দিয়েছে, তোমার এলাকার থেকে একেই দিবে। তো আত্মীয় স্বজন তো করে, তারপরে তো ওই পার্টিগত করেছে, খুবই স্বাভাবিক এটা হতে পারে। 15 বছর একদম ফ্রি হ্যান্ড ছিল। সাংবাদিক আবুল রুশদ, আপনার কাছে কোনো তথ্য আছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে? এটা আমি আনসারের যতটুকু আমার সোর্স আছে তাতে বলছি, তথ্যগুলো অনেকটা কাছে সত্যই আর কি, এবং এটা হয়তো এক সময় আমরা জানতে পারবো সঠিকভাবে, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলেছে। এখন এগুলোকে করায় আনসারের যে উদ্দেশ্যটা ছিল, যেটা জেনারেল জামিল হাসান স্যার বললেন, যে এটাকে আমাদের আসলে যে ব্যবহার, তার যে উদ্দেশ্য রোল যেটা ছিল, সেখান থেকে তো সরিয়ে আনছে গত 15 বছর। আপনারা যদি 15 সালের আন্দোলনে, 13 সালের আন্দোলনের সময়, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় যদি আপনারা লক্ষ্য রাখেন, যে পুলিশের পাশাপাশি আনসারদেরকেও ব্যবহার করা হয়েছে আন্দোলন বিরোধী মতের বিরুদ্ধে। আপনি এবারও ছাত্রদের যে আন্দোলন হয়েছিল সেখানেও আনসারদেরকে অস্ত্র দিয়ে ব্যবহার করা হয়েছে, ভোটের মাঠে তো থাকেই, তারা ছিল, তারা সাথে ছিল। এখন এগুলো করে করে তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বিশেষ কিছু জেলা থেকে নিব, আমাদের দল থেকে নিব, এরা হবে 100% অনুগত, এদেরকে আমরা যা খুশি দুর্নীতি করার সুযোগ দিব, এরা আরামে গ্রামের মধ্যে পাকা বাড়ি করবে, আরামে থাকবে, দরকার পড়লে গাড়ি কিনবে, এই করবে সেই করবে, আর আমাদের ক্ষমতায় রাখার জন্য আমাদেরকে তারা সমস্ত সেবা দিয়ে যাবে, সমস্ত কিছু করবে। আর যারা অফিসার ছিল, বিভিন্ন পদে পদে বসেছিল, তাদেরও উদ্দেশ্য এক, যে আমরা একভাবে শুধু টাকা উপার্জন করব আর এই সরকারকে ক্ষমতায় রাখবো। তারাও এইভাবে নিয়োগটা দিয়েছে। এবং আপনার এই যে অঙ্গীভূত আনসার, এদেরকে আমি তো আগেই বললাম যে এক একজনকে নেয়ার জন্য প্রচুর টাকা করে এদের কাছ থেকে নেওয়া হতো, তাদেরকে দিতে হতো। এখন এই আনসারদের এ কারণেও একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু ক্ষোভটা সৃষ্টি করলো তো আনসারের এই ঊর্ধ্বতন অফিসাররা যারা ওখানে ছিল, তারা এগুলো করে করে বিভিন্ন রকমের, আপনি দেখেন এই যেটা স্যার বললেন যে অস্ত্র দেওয়া হয়েছে, আপনার আনসারদের মধ্যে এমন কিছু শটগান দেওয়া হয়েছে, শটগান দেওয়া হচ্ছে আপনার পুলিশের মতো। এমনকি আপনার যদি মনে থাকে যে গত বছরের কথা মনে হয়, এটা যে আনসারদেরকে পুলিশের মতো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি এসেছিল। কেন? যে তাদেরকেও তারা ব্যবহার করতে চায় একই রকম প্যারালাল একটা বাহিনী হিসাবে। এখন জেনারেল জিয়াউর রহমান বা আগে যখন আনসার তৈরি হয়েছে, তারপরে জেনারেল জিয়াউর রহমানের পর থেকে যখন এটা শুরু হয়েছে আনসারটাকে একটা সংঘবদ্ধভাবে দেওয়ার জন্য, তখন আসলে এটাকে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমরা ব্যবহার করার জন্য এবং গ্রামাঞ্চলে সব জায়গায় শান্তি শৃঙ্খলা একটা রক্ষার জন্য আমরা এটাকে তৈরি করেছিলাম এবং সেভাবে করেছিলাম। কিন্তু আসলে কি তা হয়েছে? এরা কতটুকু জনসেবা দিতে পেরেছে? আমার মনে হয় যে এখন সময় আসছে এই ঘটনাগুলো ঘটার পর, যে আনসার বাহিনীর আপনার রোল, আনসার বাহিনীর সমস্ত কিছু খোলনেলচে আপনার পরিবর্তন করতে হবে।
এদের মধ্যে মানে ডিসিপ্লিন আরও স্ট্রিক্ট হতে হবে, এবং আনসারের যেই কর্মকর্তা যেসব পদে বসে বসে ধরেন ঢাকা রেঞ্জে পরিচালক হিসাবে বিভিন্ন জায়গায় বসে বসে যে টাকা পয়সাগুলো এরা উপার্জন করে, এই পদগুলো বন্ধ করতে হবে। এত কিছু আমাদের দরকার নাই, ধরেন এত প্যারালাল এত কিছু আমাদের থাকার দরকার নাই বর্তমান মানে ব্যবস্থায়। আমাদের দরকার হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা যদি পুলিশকে ঠিকমতো শক্তিশালী করতে পারি, তাদের মধ্যে মানবিক আচরণগুলোকে নিশ্চিত করতে পারি, আইন শৃঙ্খলাগুলোকে তাদের মাধ্যমে ঠিক করতে পারি, তাহলে একটা আমাদের এই আনসারকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার এমন কোনো প্রয়োজন আমাদের পড়বে না। আরেকটা যে কথা যেটা স্যার বললেন যে দেখেন প্রত্যেকটা জায়গায় যে পলিউটেড করা হয়েছে, আপনি গোয়েন্দা সংস্থাগুলোর কথা দেখেন, এক এনএসআইয়ের কথা দেখেন, আপনি এনএসআই দিয়ে আজকে কি কাজ করবেন? আপনি তাকে সেখানে সিভিল পদে আপনার গত কয়েক বছরে মানে শত শত শুধু একটা জেলা বা 3টা জেলার লোক ঢুকানো হয়েছে বেছে বেছে ছাত্রলীগ। এখন এরা তো প্রফেশনাল না। আমি এমন ছবিও দেখেছি মানে সোশ্যাল মিডিয়াতে যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ঢুকেছেন, খুবই একটা ছোট পদে, সে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ছবি দিচ্ছে যে উনি ছাত্রলীগের নেতা ছিল, মানে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সে একজন মানে নিম্ন স্তরের একজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সাথে ছবি দিচ্ছে যে আমি ছাত্রলীগের অমুক ছিলাম, এখন এনএসআইতে ঢুকেছি। আপনি কোন জায়গায় পলিউটেড করেছে? এটা হতে পারে না। এই পলিউশন আনসারের মধ্যেও চলেছে। কিন্তু আবারও এক জায়গায় আসি যে এখনকার পরিস্থিতিতে এরকম কাজ যারাই করবে, বিশেষ করে ইউনিফর্ম বাহিনী, সেটাকে অভ্যুত্থান আপনার বিদ্রোহ হিসেবে ট্রিট করতে হবে। জেনারেল জামিল আহসান, যেমনটা আমরা জানি যে কোর্ট মার্শালের কথা আমরা জানি, আনসারের মধ্যেও কি ধরনের কোনো ব্যবস্থা আছে বা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা আছে? আমি তো বললাম ফোর্স এবং আইনের দ্বারা পরিচালিত, এদের জন্য ইন্টারনাল আইন আছে। আর্মিতে কোর্ট মার্শাল আমরা জানি এটা, এবং আর্মির ল খুব স্ট্রং, শক্ত, অনেক পুরানো। পুলিশেরও আছে, ক্রিমিনাল কেস হয়, ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়। তো আনসারেরও আছে, চাকরিচ্যুত থেকে শুরু করে নানা ধরনের আছে। তো তারাও আইনের দ্বারা পরিচালিত। তো এই যে এখন হবে, এর সমাধানটা কি? সমাধান আমি মনে করি এই যে আনসার যে একটা বাহিনী, এটার যে মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, এটা সুপারভিশন এবং কমান্ড, এই জিনিসটা অনেক স্ট্রং হতে হবে। আমার ব্যক্তিগত অবজারভেশনে আমি দেখেছি এটা একটা বাহিনী, ফোর্স। আগে কিন্তু ছিল একটা হোম মিনিস্ট্রির অধিদপ্তর, আনসার অধিদপ্তর, এটা ডিপার্টমেন্ট। তার মধ্যে ওই যে ডিস্ট্রিক্ট লেভেলে আনসার অ্যাডজুটেন্ট থাকলে ওদের আন্ডারে যে এমবডিমেন্ট থাকতো, তখন ব্যাটালিয়ন আনসার ছিল না। এখন এই ফোর্সটা যখন হয়েছে, এটা তো একটা ফোর্স। আমি ওদের অফিসারদের বলতাম যে ইউ হ্যাভ বিকাম অ্যান অফিসার বাট ইউ হ্যাভ নট বিকাম এ কমান্ডার। জি, একটা কমান্ড করা, ট্রুপস কমান্ড করা, একটা দলকে কমান্ড করা, ফোর্স যাদের আছে সেইটার কমান্ডের ট্রেনিং, প্রশিক্ষণ, তাদের মেন্টাল মেকআপ তৈরি করা, এগুলি কিন্তু এক ধরনের প্রশিক্ষণ এবং কন্টিনিউয়াস প্রশিক্ষণ থাকতে হয়। তখন আপনি পিএটিসিতে করে আসতেছেন বিসিএস এর ট্রেনিং, বাকি সব করছেন ডেস্ক ওরিয়েন্টেড ট্রেনিং। তো ওইটা করলে এই ফোর্সের যে সুপারভিশনটা, মিলিটারিতে যে সুপারভিশনটা হয় ফিজিক্যালি, এই যে 2 ওয়ে কিন্তু এটা ফাংশন। কমান্ড লেভেলতে নিচের দিকে কমান্ড করতেছে, আর নিচের দিকের কমান্ড তারা ফলো করছে তার কমান্ডকে। তো এই ধরনের কমান্ড স্ট্রাকচারটা কিন্তু এখানে একটু দুর্বল আছে। তো এখানে একদম এই জন্যে এদেরকে ট্রেনিংটাও ওইভাবে সুসংগঠিত। এখন যে জটিলতা দাঁড়িয়েছে, তারা তো এক ধরনের আশ্বাস পেয়েছিল সরকারের কাছ থেকে, তার মধ্যে আবার তারা নিজেরাই অপরাধী হয়ে উঠেছে আদালতের কাঠগড়ায়। তারা সবকিছু মিলিয়ে এটা যে একেবারে শেষ হয়ে গেছে, আমরা কি তেমনটা বলতে পারি, নাকি সমাধানের আরো খানিকটা জায়গা আছে? কোনটা শেষ হয়ে গেছে? যে তাদের যে দাবি দাওয়া, হ্যাঁ, এটা নলেজে আসছে। তো এই নলেজটা আমাদের সিস্টেম আছে। আমাদের জানেন ওই যে মিলিটারি দরবার হয় বিভিন্ন স্টেজে, তো এদের তো সিস্টেম ছিল, তারা ওইভাবেই তো পুট আপ করতে পারতো। তা না হলে তারা হয়তো তাদের প্রতিনিধি গিয়ে তাদের হায়ার লেভেলে কথা বলতে পারতো। কিন্তু এইটা যে মাসল দেখিয়ে দাবি আদায় করা, যদিও যৌক্তিকতা থাকে, এখন তো আমার মনে হয় যে এটা রিভিউ করতে হবে, যে এইভাবে তুমি চাইলেই তোমাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যৌক্তিকতা থাকলে অথরিটি করবে। এই যে আগে যেটা বলছিলাম ম্যাজিস্ট্রেটের পাওয়ার, এই গত ইলেকশনের আগে আসছিল যে আনসারদের অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়ার চেয়েছিল তারা, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। তো আমি কালকে চেক করলাম এটা, যে না, ওটা এখনও হয় নাই, ওটা আলোচনা হয়েছে, এটা কমিটির কাছে যাবে, রিভিউ হবে, দেওয়া যায় কি যায় না। হ্যাঁ, ওটা ওইভাবে ম্যাজিস্ট্রিয়াল অ্যারেস্ট পাওয়ার বলা হয় নাই। একটা বলা হয়েছে যে সিআরপিসি, ক্রিমিনাল পেনাল কোডে যে পুলিশ যেভাবে করে ওই রকম সিচুয়েশন হলে তারা করতে পারে, সেরকম একটা আলোচনা হচ্ছে। এটাও তো একটা প্রসেস আছে, এটাও তো
গত 1.5 বছর আগে আমরা শুনেছি, এটা তো এখনো তো হয় নাই। প্রত্যেকটা সিস্টেম আছে, আর একটা গভর্নমেন্টের রুলস রেগুলেশন, তারপরে এগুলির মাধ্যমে তো প্রত্যেকটা জিনিস সংগঠিত হয়। তো সেই টাইমটা দিতে হবে, সেটা তো একটা পর্যালোচনা করতে হবে। এর হচ্ছে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে, ডিসিপ্লিনের ইনভলভমেন্ট আছে, স্ট্রাকচারাল ইনভলভমেন্ট আছে। তো এগুলি তো এইভাবে দাবি, আমার মনে হয় যে এই যেটা বলেছে এটাই এখন পালন করতে হবে। আমি মনে করি না এটা তাদের বাধ্যবাধকতা রয়ে গেছে এখন। হ্যাঁ, ঠিক আছে, আসছে সেই জিনিসটা তারা রিভিউ করতে পারে অন গুড সেন্স। সাংবাদিক আবু রুশদ, আমরা প্রায় শেষ পর্যায়ে, মানে এই ধরনের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে নানান ধরনের যে অগণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা অসাংগঠনিক এবং ইনডিসিপ্লিন রয়েছে, সামনে তো আরও অনেক ধরনের ষড়যন্ত্র আসতে পারে। সেইগুলো নির্মূলের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি হতে পারে, বা তাদের কি ধরনের দৃশ্য আমাদের সামনে আনতে পারে? তাদের আপনি কোনো কিছু ধরার উপায়টা কি একটা সরকারের পক্ষে? আইজ অ্যান্ড এয়ার দরকার। আপনার আইজ অ্যান্ড এয়ার হচ্ছে গোয়েন্দা সংস্থা, সোজা হিসাব, আপনার ইন্টেলিজেন্স, তথ্য, কারা করছে, কি করছে, কোথা থেকে আসতে পারে, প্রথমে তথ্য কালেকশন করা, তারপরে এটা অ্যানালাইসিস করা, তারপরে ডিসিশন নেওয়া এবং তারপরে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই কয়দিনের মধ্যে এই যে বললাম আপনাকে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থা খুব খারাপ। আমাদের এখন নতুন ডিজি এক একটা গোয়েন্দা সংস্থায় দেওয়া হয়েছেন, তারা কেবল বসেছেন, তারা জিনিসগুলোকে ঠিক করবেন। যেমন ধরেন ইলেকট্রনিক সার্ভেলেন্স, যেটা যে এই যে আনসারদের মধ্যে কারা মোবাইলের মাধ্যমে তথ্যগুলো পাঠাচ্ছিল, যোগাযোগ করছিল বা বিভিন্ন করছিল, এগুলোর যে মনিটরিং যে ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টগুলো এখন কার্যত অচল। কেন অচল? আপনার যারা এগুলো চালাতো তারা ধরেন অনেকে পালিয়ে গেছে, একদম টোটালি ছাত্রলীগের ছিল, ওইভাবেই আছে, তারা বিভিন্ন কাজ করেছে। কেন এগুলো দিয়ে ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছে, তারা মনে করেছে যে আমরা ধরা খেতে পারি। এক হচ্ছে এটা নাই। তারপরে যেই দেশগুলো থেকে এগুলো এনেছিল, সেই দেশগুলো কিন্তু দেওয়ার সময় শর্ত দেয় যে এই সমস্ত ইকুইপমেন্ট কখনো মানবাধিকার বিরোধী তৎপরতায় ব্যবহার হবে না, শুধু আইন প্রয়োগে ব্যবহার হবে, আইনের জন্য ব্যবহার হবে। কিন্তু এর যেহেতু এগুলি মানবাধিকার বিরোধী তৎপরতা এবং গণহত্যার জন্য ব্যবহার করা হয়েছে, সুতরাং এগুলোর যে পাসওয়ার্ড থাকে, এগুলো কোড দেওয়া থাকে, এগুলো বন্ধ করে রেখেছে। তো এগুলোকে সচল করতে সরকারের আরও সময় লাগবে এবং এখানে সময় দিতে হবে তাদেরকে। এখন ধরেন হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা মানে শুধুমাত্র মানুষের মাধ্যমে যে সমস্ত তথ্য পাওয়া যায়, এই সমস্ত জিনিস তারা পাচ্ছে। তবে তারপরে একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের যে উপদেষ্টারা আছেন, এনারা তো কেউ রাজনীতিবিদ না, এনারা হচ্ছেন বিভিন্ন পেশা থেকে এসছেন। এখন পেশা থেকে এসছেন, তারা হয়তো জিনিসগুলোকে দেখেন, তারা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন, তারা ইন্টেলেকচুয়ালি অনেক সমৃদ্ধ, কিন্তু গ্রাউন্ড লেভেলের এই জিনিসগুলো তারা হয়তো বুঝতে চেষ্টা করেন না। যেমন গতকাল মানে এই যে আনসারের সময় যখন পুরো দিন এটা ঘিরে রেখেছিল, আমার কথা হচ্ছে এতগুলো উপদেষ্টা মণ্ডলী তারা কি করছিলেন? তারা তো প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে পারতেন, তারা চাইলে সশস্ত্র বাহিনীর সাথে আগের থেকেই কথা বলতে পারতেন, পরামর্শ করতে পারতেন, তারা আগে ব্যবস্থাটা নিতে পারতেন। কেন রাত্রেবেলা ছাত্রদেরকেই যেতে হলো কেন? এবং মানে শেষ পর্যায়ে যে আমি একবারে শেষ প্রশ্ন, জেনারেল জামিল হাসান, একটা অংশ তো আনসারের ভিতরে যারা সদস্য হিসেবে বা কর্মকর্তা হিসেবে রয়েছেন, তারা হয়তো যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে তারা এর পার্ট। আর যারা মূল ইন্ধনদাতা, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কি মনে করেন, যারা মূল ইন্ধনদাতা তাদের পরিচয়টাও প্রকাশ্যে আনা উচিত কিনা তদন্ত সাপেক্ষে? প্রকাশ্যে আনবে কিনা পরের কথা, তার আগে প্রথমে তো তাদেরকে ডিটেক্ট করতে হবে এবং তার জন্যে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। আপনি ইন্টেলিজেন্স দিয়ে হোক, তদন্ত করে হোক, তাদেরকে পয়েন্ট আউট করতে হবে, না হলে এগুলি সুপ্ত হিসাবে থাকবে, সময় পেলে আবার ফোনা তুলবে। এবং যারা আছে, নট নেসেসারিলি যে 100% এর মধ্যে ছিল, কিছু কিছু থাকে উচ্চাভিলাষী থাকে, সবাই কিন্তু এরকম হয় না। এদেরকে আমার পয়েন্ট আউট করা উচিত এবং তাদেরকে নির্মূল করা উচিত। অনেক ধন্যবাদ জেনারেল জামিল হাসান, ধন্যবাদ সাংবাদিক আবু রুশদ। দর্শক, শেষ করছি, ষড়যন্ত্র নিশ্চয়ই যদি হয়েই থাকে, আমরা এটুকু বলতে পারি বা আশঙ্কা করতে পারি যে একের পরে এক এই ধরনের ষড়যন্ত্র আরও আসতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার জন্য যারা সিভিল সোসাইটিতে আছেন, যারা সাংবাদিক আছেন, যারা ছাত্র নেতারা তো আছেনই, এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অবশ্যই এই যে একটা ক্রুশিয়াল মোমেন্ট, সেই মুহূর্তে অবশ্যই সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে, পাশে থাকতে হবে। এটুকু আমরা আশাবাদ করতেই পারি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।